প্রিয় অ্যাক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দেখতে দেখতে আমাদের আজ আহ, বছরের শেষ বিজয় দিবস দিন চলে আসছে এবং আজকে 16ই ডিসেম্বর। এবং 16ই ডিসেম্বরকে আহ, আমরা আরো রাঙানোর জন্য আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলের অন্যতম একজন মেন্টর, যার কথা আসলে আমরা সবাই জানি এবং সবাই আহ, যে অলরেডি তিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ হিসেবে সে এরকম ভাবে তার নামকে আরো উজ্জ্বল করে ফেলেছে সমস্ত জুনিয়রদের উপরে, এবং সমস্ত সিনিয়রদের কাছে এখন একজন পরিচিত নাম। তিনি আর কেউ নন, আমাদের তামিমা তারিন জাহরা। তো আজকে জাহরার শেষ একটি সেশন, শেষ বললেও আসলে শেষ হচ্ছে না, বলতে গেলে শেষের আগে আজকে একটি সেশন। তো চলুন আমি আর দেরি না করে আমাদের হোস্ট রাবি আক্তার স্বর্ণার কাছে চলে যাই। এবং আপনারা এই পর্যন্ত যতজন এই সেশনটি দেখেছেন, তো সবাই উপভোগ করবেন ইনশাল্লাহ। আশা করি সবাই সুস্থ আছেন, সবাই উপভোগ করবেন ইনশাল্লাহ। এবং আপনারা এই যে সেশন গুলো আপনাদের ফ্রেন্ডদের মাঝে আরো ছড়িয়ে দিবেন। তো আর দেরি না করে আমরা সেই কাঙ্ক্ষিত সেশনে চলে যাই। স্বর্ণা, তুমি শুরু করতে পারো। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আজ আবারও স্বাগত জানাচ্ছি এবং বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যেমনটা ভাইয়া বলছিলেন যে আমাদের বিজয় দিবসের কথা, তো বিজয় দিবসে আমরা যদি জয়ের কথা বলি তাহলে পুরো পৃথিবী জুড়ে বর্তমানে জয়ের যে বিষয়টি সেটা হচ্ছে করোনা। আমরা সবাই করোনাকে জয় করতে চাই। সেই সাথে শিক্ষার্থী হিসেবে আমাদের বর্তমানে জয়ের যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের আসন্ন পেশাগত পরীক্ষা, এবং সেই পরীক্ষায় আমাদের সাহায্যের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক্সিস মেডিকেল স্কুল। তারই ধারাবাহিকতায় তারা আয়োজন করেছে বিভিন্ন রকম রিভিউ সেশন। তারই আজকের বায়োকেমিস্ট্রি সেশনে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবার সাথে। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমাদের রিভিউ সেশন প্রায় শেষের দিকে এসে পড়েছে, এবং শেষের দিকে আজ আমরা আলোচনা করব মেটাবলিজমের চার্টস অ্যান্ড ম্যাথস নিয়ে। আপনাদের সাথে আজ আমি পুরোটা সময় জুড়ে থাকবো রাবেয়া আক্তার স্বর্ণা, পড়ছি ওয়েস্ট বাংলা মেডিকেল কলেজের 2য় বর্ষে। এবং দর্শক, আমাদের আলোচনার জন্য বরাবরের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন সুপরিচিত একজন ব্যক্তিত্ব, আমাদের তামিমা তারিন জাহরা আপু। দর্শক, আমরা সবাই কিন্তু আপুকে চিনি, ইতিমধ্যে আপু সবার মাঝে অনেক অনেক পরিচিত হয়ে উঠেছেন। তবু আপুকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপু বর্তমানে কিন্তু ইবনে সিনা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। সেই সাথে তিনি 2017-18 সেশনে ইবনে সিনা মেডিকেল কলেজ থেকে অনার্স পেয়েছেন প্রথম পেশাগত পরীক্ষা, একই সাথে বায়োকেমিস্ট্রি এবং অ্যানাটমিতে। দর্শক, চলুন আপুর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সোনা, আমি ভালো আছি। আশা করছি তুমি অনেক ভালো আছো। জি আপু, অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। আজ আমরা আরো একটি চমৎকার ক্লাস পেতে যাচ্ছি। তবে খারাপ লাগছে যে আমাদের সেশন গুলো প্রায় একদম শেষের দিকে চলে এসেছে। এরপরে হয়তো আর পাবো না, অথবা আমরা সামনেও আরো ক্লাস পাবো। দেখা যাক কি হয়। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরো একটিবার জানিয়ে দিচ্ছি যে আমাদের এই লাইভটি কিন্তু এক্সিস মেডিকেল স্কুল গ্রুপ এবং পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারেন পেজ থেকে, এবং সেই সাথে বন্ধুদের মেনশন করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, সেই সাথে আমরা আজকে লাইভের সূচনা করতে চাচ্ছি, তাই আপুকে অনেক অনেক অনুরোধ করব যে আপু আজকের এই সুন্দর লাইভ সেশনটি শুরুতে আমাদের সবাইকে আবারও খুশি করে দিন। আপু। ইনশাআল্লাহ। আজকে বিজয় দিবস, তো তোমাদের জন্য এটা আসলে এই ক্লাসটা একটা গিফটের ক্লাস। আমার সাইড থেকে প্লাস রিয়াদ ভাইয়া এবং তোদের জারিবা আপু প্লাস স্বর্ণা, তুমি যেহেতু আমাদের সাথে আছো অবভিয়াসলি আমাদের সবার তরফ থেকে তোমাদের জন্য এটা একটা গিফট ক্লাস। সো অ্যান্ড বোনাস ক্লাস বলতে পারো। অ্যান্ড তোমরা ভাইয়াকে অনেক থ্যাঙ্কস দিবা, ভাইয়ার জন্য দোয়া করবা। ভাইয়া তো সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছেন, আমি জানি না আমি আসলে এতটা যোগ্য কিনা, বাট ভাইয়া অ্যাজ ইউজুয়াল হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস। সো ভাইয়াকে নিয়ে যাই বলবো অনেক কম হয়ে যাবে, শুধু এতটুকুই তাই বলবো, ভাইয়ার জন্য তোমরা সবাই দোয়া করবা। আর এই সাথে সাথে ক্যামেরার পিছনে আরো যারা যারা আছেন সবার জন্য তোমরা অনেক দোয়া করবে, যেহেতু এটা বিজয়ের দিন, মানে আজকের দিনটার তাৎপর্য অনেক অনেক বেশি। তো বিজয়টা আসলে আমাদের কাছে কি, বিজয়টা আমরা ধারণ করি এভাবে, এই যে আমরা স্বাধীনতাটাকে অর্জন করেছি, এই স্বাধীনতাটাকে, এই দেশটাকে আমরা বিশ্বের দরবারে যাতে আরো আমাদের নিজেদের মাধ্যমে
আরো বেশি উন্নতির শিখরে নিয়ে যেতে পারি, আমাদের জ্ঞান, আমাদের কাজকর্মের মাধ্যমে, আমাদের দক্ষতার মাধ্যমে। এর জন্য আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে, আমাদের নিজেদের পড়াশোনা, আমাদের সব কাজে কর্মে সততার পরিচয় দিতে হবে। সো যেহেতু বিজয় দিবস ছিল, সেহেতু একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে একটু সময় নিলাম। তো চলো আমরা আজকের টপিকে যাই। আজকের আমাদের টপিক হচ্ছে, তোমরা অলরেডি জানো, মেটাবলিজমের কিছু ভাইটাল পার্ট নিয়ে। অলরেডি তোমাদের মেটাবলিজম নিয়ে আমরা আলোচনা করেছি সেশনগুলোতে। তো এইটা যেহেতু বলতে পারো ওয়ান অফ দ্য লাস্ট সেশনই বলা যায়, এরপর হয়তো খুব বেশি হলে একটা সেশন বায়োকেমিস্ট্রিতে হবে, বাট আল্লাহ চাই ইনশাআল্লাহ আরো হবে। তো সেই হিসাবে হচ্ছে এটা একটা রিভিউ সেশন, এন্ড এখানে তোমরা আমাকে পার্সোনালি অনেক ইনবক্স করেছো, ভাইয়াকে, তোমাদের আপুদের বলেছো যে তোমাদের ম্যাথস নিয়ে, মেটাবলিজমের ম্যাথস নিয়ে তোমাদের অনেক কিছু প্রবলেম আছে। আর সেই সাথে আমরা ভেবেছি যে যেহেতু ম্যাথসটা ফ্লো চার্টের মাধ্যমেই আসছে, ফ্লো চার্টটা না জানলে আসলে ম্যাথসটা তোমরা ভালোভাবে বুঝবে না, তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করব হচ্ছে গিয়ে ফ্লো চার্ট এবং ম্যাথস দিয়ে। সো আমরা তাহলে শুরু করে দেই, কি বলো স্বর্ণা? জি আপু। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। সো চলো তাহলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমে আমরা আসি, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রথমেই যে এটা আসছে, আমরা যে গ্লুকোজটা খাচ্ছি, এই গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি হচ্ছে গ্লুকোজটাকে আমরা ব্রেকডাউন করছি আলটিমেটলি। সো এই কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফার্স্ট এবং ভাইটাল পার্টই হচ্ছে তোমার এই গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজকে ব্রেকডাউন করা হচ্ছে। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, যেটা আমি আসলে এই স্টেজ প্রথম পার্টটাই করব কি, তোমাদের এই যে ইম্পর্টেন্ট ফ্লো চার্ট গুলো এগুলো জাস্ট একটু শর্টলি বলে যাব। হ্যাঁ, এবং শর্টলি বলবো এই জন্য যে পরে যখন আমরা আবার ম্যাথস গুলো করবো তখন যাতে আমাদের একটু রিভিউ জিনিসটা হয়ে যাচ্ছে তার আগে, এটাই। তো গ্লুকোজ থেকে প্রথমেই গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে। সেশনগুলোতে আমি বলেছিলাম যে এই যে পাথওয়ে গুলো তোমরা পড়বা, এটা পড়ার কিছু স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ তোমরা আগালে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা একটা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন। এবং তারপর হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে, এটা আবার বাইডিরেকশনাল রিঅ্যাকশন। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমরা পাচ্ছি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তাই না? এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে কি হচ্ছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। তো গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, যেটা হচ্ছে ইন্টারকনভার্সিবল, মানে হচ্ছে বাইডিরেকশনাল। গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকেও আমরা কিন্তু পরবর্তীতে ডাইহাইড্রক্সি পাবো, ডাইহাইড্রক্সিটাও আবার হচ্ছে তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্টেড হয়ে যাবে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট আসলে এই যে পাথওয়েটা এখানে আবার কন্টিনিউ হবে, তার মানে হচ্ছে এটাই। তো গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে কি হচ্ছে দেখো, 1,3 বিস ফসফোগ্লিসারেট হচ্ছে, সেখান থেকে হচ্ছে 3 ফসফোগ্লিসারেট, তারপর হচ্ছে 2 ফসফোগ্লিসারেট, দেন পাচ্ছি আমরা ফসফোইনল পাইরুভেট, দেন পাইরুভেট পাচ্ছি। তো এটা হচ্ছে মেইনলি আমাদের এখানে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফসফিনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হয়ে যাচ্ছে। তো আমরা যেরকমটা বলেছিলাম যে প্রথম স্টেজে আমরা পড়বো কি রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের নামগুলা সিরিয়ালি আমরা এটা একটু পড়বো বা মনে রাখবো। তারপর আমরা একটু খেয়াল করবো যে কোন রিঅ্যাকশন গুলো ইউনিডিরেকশনাল আর কোনটা হচ্ছে বাইডিরেকশনাল রিঅ্যাকশন। এটা হচ্ছে প্রথম স্টেপ। পরবর্তী স্টেপে আমরা করবো কি, এই যে এনজাইমের নামগুলো, যে এনজাইম গুলো এই রিঅ্যাকশন গুলোকে তোমার ক্যাটালাইজ করছে, এই এনজাইমের নামগুলো আমরা তারপর পড়বো। and এনজাইমের নামগুলো পড়ার পর যেটা আমরা করবো, যে এই এনজাইমের অ্যাক্টিভিটির সাথে কিছু রেগুলেশন থাকে, লাইক তোমার ধরো কোথাও এটিপি প্রোডাকশন হচ্ছে, কোথাও এটিপি ইউজড আপ হচ্ছে, কোথাও এনএডিএইচ প্রডিউস হচ্ছে, কোথাও এফএডি প্রডিউস হচ্ছে, কোথায় কি হচ্ছে এইটা পড়বো। এইভাবেই আমরা ইনশাল্লাহ মেটাবলিজমের চার্টগুলো পড়বো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে আশা করছি ইনশাল্লাহ। অ্যান্ড পাইরুভেট থেকে তারপরে আমরা জানি ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে একটা স্টেপ, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে। অ্যাসিটাইল কোয়েটা কি হচ্ছে, আমাদের পরবর্তীতে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে এন্টার করছে। তো দেখো এখানটায়, দেখো এখানে হচ্ছে আমরা ওই যে পরবর্তী যে বলেছিলাম স্টেপ গুলো কিভাবে পড়বো, দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে ইন প্রেজেন্স অফ হেক্সোকাইনেস। এখানে আরো একটা এনজাইম আসতে পারে, সেটা হচ্ছে গ্লুকোকাইনেস। আচ্ছা, এখানে একটা এটিপি ইউজ আপ হয়ে যাচ্ছে। এটিপিটা ব্রেকডাউন হয়ে একটা এডিপি তৈরি হচ্ছে, তার মানে একটা এটিপি ইউজ আপ হয়ে যাচ্ছে, আমি একটা এটিপি খরচ করে ফেললাম। গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন আমি ফ্রুক্টোজ 6 ফসফেট করব ইন প্রেজেন্স অফ
ফসফোগ্লুকোআইসোমারেজ এনজাইম। এবং পরের যে স্টেপটাই সেখানে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হচ্ছে, এখানে এনজাইমটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, এবং এখানেও আরেকটা এটিপি ব্রেকডাউন হয়ে এডিপি কনভার্ট হচ্ছে। সো দেখো এখানে দুইটা এটিপি আমি অলরেডি ইউজ করে ফেলেছি। তারপর হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ইন প্রেজেন্স অফ অ্যালডোলেস এনজাইম আমার দুইটা প্রোডাক্ট আসছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর অলরেডি বলেছি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এবং এরা যে বললাম ইন্টার কনভার্সিবল, মানে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়, এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ট্রায়োস ফসফেট আইসোমারেজ এনজাইমে এটা হচ্ছে। সো দেখো তারপর হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেটের সময় গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইম লাগছে, এন্ড এখানে তোমার একটা এনএডি রিডিউসড এনএডিএইচ তৈরি হচ্ছে। পরের স্টেপে দেখো 3 ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে ইন প্রেজেন্স অফ ফসফোগ্লিসারেট কাইনেস এনজাইম, এবং এখানে একটা এটিপি তৈরি হচ্ছে। তারপর আবার দেখো 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট যখন হচ্ছে, এটাও বাইডিরেকশনাল রিঅ্যাকশন অ্যাজ ইউজুয়াল। এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করছে তোমার ফসফোগ্লিসারেট মিউটেস এনজাইম। আর 2 ফসফোগ্লিসারেট থেকে তোমার ফসপাইরুভেট করছে ইনোলেস এনজাইম। এন্ড এই যে আমাদের ফসফোইনল পাইরুভেট, এখান থেকে তোমার পাইরুভেট পাচ্ছি আমরা ইন প্রেজেন্স অফ পাইরুভেট কাইনেস এনজাইম, এবং দেখো এখানেও কিন্তু একটা এটিপি প্রডিউস হচ্ছে। সো একটা জিনিস খেয়াল করো যে আমি অলরেডি বলেছি আমি টোটাল গ্লাইকোলাইসিস প্রসেসে আমার দুইটা এটিপি আমি খরচ করে ফেললাম, আর বানাইলাম কয়টা দেখো, এই যে আমি অলরেডি বলছি দেখো এইখানে এই পার্টটা, এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু ডাবল হিসাব করতে হবে, কারণ এই জিনিসটাও কিন্তু আরেকটা আছে। সো এইখানেও কিন্তু একই জিনিসই আবার হচ্ছে রিপিটেশন হবে। সো এখানে যা হবে তাকে 2 দিয়ে গুণ করে আমি পুরাটা সাইকেলেরটা পাবো। তাহলে চলো আমরা দেখি কয়টা করে এটিপি আমি এখানে প্রডিউস পাচ্ছি। এখানে একটা এটিপি তৈরি হলো, এখানে একটা এটিপি তৈরি হলো, সরি এই যে পাইরুভেট তৈরির সময় একটা এটিপি তৈরি হলো। সো দুইটা এটিপি তৈরি হলো, তাই না? এই যে দুইটা এটিপি তৈরি হলো, এই দুইটা এটিপি কিন্তু দুইটা না, এই দুইটা মানে হচ্ছে চারটা, মানে অপোজিট করেসপন্ডিং সাইডে হচ্ছে আরো দুইটা এটিপি, মানে টোটাল 4টা এটিপি ডাইরেক্ট আমি পাচ্ছি। এরপর কি পাচ্ছি দেখো, একটা রিডিউস এনএডিএইচ পাচ্ছি। তারপর পাচ্ছি হচ্ছে দেখো এই যে টোটাল পেলাম, এবং এখানে একটা রিডিউস এনএডিএইচ পাওয়া মানে হচ্ছে কিন্তু দেখো আমি কিন্তু একটা জিনিস বলছি, রিডিউস এনএডিএইচ, এই যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, যেটা একটা প্রোটন যদি অ্যাড হয় এনএডিএইচ বা এফএডিএইচ এর পর, তখন আমরা ওটাকে বলি রিডিউসড, বুঝছো? হ্যাঁ, বা এভাবে বলতে পারো NADH2, এভাবে বলতে পারো, বা রিডিউসড NADH, সবই হবে, দুটোই কারেক্ট। তো তার মানে আমি অ্যাকচুয়ালি পেলাম হচ্ছে দুইটা NADH2 বা দুইটা রিডিউসড NADH। তার মানে এই যে দুইটা রিডিউসড NADH, এরা করবে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে প্রত্যেকটা NADH 3টা করে এটিপি তৈরি করবে। তার মানে 2টা থেকে 6টা এটিপি তৈরি হলো, 6টা এটিপি তৈরি হবে। এন্ড এখানে তো অলরেডি আমাদের আরো 4টা এটিপি ডিরেক্টলি আমরা পেয়েছিলাম, তার মানে টোটাল 10টা এটিপি আমরা পেয়েছি, তাই না? 10টা এটিপি যে পেলাম, এই 10টা এটিপি থেকে দেখো তোমার কাছে 10 টাকা আছে। হ্যাঁ, এখন তোমার একটা বন্ধু তোমার কাছে 2 টাকা, মানে তুমি একটা চকলেট খেয়েছিলে, ছোট মানে ছোটদের এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তোমার কাছে 10 টাকা আছে, তুমি একটা চকলেট খেয়েছিলে, বাট তোমার কাছে তখন টাকা ছিল না। তো তুমি একটা বন্ধুর কাছ থেকে 2 টাকা দিয়ে একটা চকলেট, তোমার বন্ধুটা তোমাকে খাইয়েছিল। তোমার কিন্তু ওই বন্ধুর কাছে তোমার 2 টাকা ধার আছে না? তো তোমার কাছে যখন 10 টাকা আসলো, তুমি কি করবা? আগে তোমার ধারটা পরিশোধ করবা না, তোমার বন্ধুকে 2টা টাকা দিয়ে দিবা না? ঠিক তেমনি ভাবে ওর যেমন 2টা এটিপি খরচ করছিল, 10টা এটিপি থেকে 2টা এটিপি যদি ইউজ হয় তাহলে হচ্ছে 8টা এটিপি। সো এই স্টেজে একটা গ্লাইকোলাইসিস, একটা গ্লুকোজ থেকে যখন আমি পাইরুভেট পাচ্ছি, 2টা পাইরুভেট পাবো, তাই না? 2টা পাইরুভেট হওয়ার সময় আমার 8টা এটিপি খরচ, মানে প্রোডাকশন হচ্ছে। টোটাল কিন্তু আমার 10টা এটিপি প্রোডাকশন হয়েছিল, কিন্তু 2টা এটিপি আমি যেহেতু খরচ করতে হয়েছে আমার এই মেকানিজমে, তাই আমার নেট এটিপি প্রোডাকশন এই স্টেজে হচ্ছে টোটাল 8টা এটিপি। সো গ্লাইকোলাইসিসে এইভাবেই 8টা এটিপি আসে। গ্লাইকোলাইসিস থেকে আরেকটা প্রশ্ন করে যে রিটেন এবং ভাইবার জন্য, সেটা হচ্ছে তোমার কি কি পার্ট আছে, মানে হচ্ছে কি কি ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন আছে। দেখো এই একটা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন, সবার লাস্টে যেটা, আবার সবার ফার্স্টে যেটা, এটাও ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন, এবং থার্ড যে রিঅ্যাকশনটা, ফার্স্ট, থার্ড এবং লাস্ট, এভাবে মনে রাখতে পারো। আর রিঅ্যাকশন গুলো তো তোমরা এমনিতেই ইনশাল্লাহ মনে রাখতে পারবা, সিরিয়ালি রাখবে সেটা। তো এই 3টা হচ্ছে রিটেন এবং ভাইবাতে একটু জিজ্ঞাসা করে কি কি ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন আছে। এটা ছিল গ্লাইকোলাইসিস। এরপর আসি টিসিএ সাইকেল। এখানেও টিসিএ সাইকেলেরও হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস একটু জানতে হবে। যেমন টিসিএ সাইকেলে আমরা জানি আমাদের অক্সালো অ্যাসিটেট হচ্ছে এখানে একটা ক্যাটালিস্ট হিসেবে থাকে।
অক্সালো অ্যাসিটেট একটা ক্যাটালিস্ট হিসেবে থাকে এবং অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট মিলে আমাদের হচ্ছে গিয়ে সাইট্রেট ফর্মেশন হয়, তাই না, ইন প্রেজেন্স অফ সাইট্রেট সিনথেস এনজাইম। এই সাইট্রেট থেকে তোমার আইসোসাইট্রেট পাওয়া যায়, আইসোসাইট্রেট থেকে তোমার আলফা কিটো গ্লুটারেট হয়। দেখো আইসোসাইট্রেট থেকে তোমার যখন আলফা কিটো গ্লুটারেট হচ্ছে, এই রিয়াকশনটা কিন্তু আবার রিডিউসড এনএডিএইচ তৈরি হলো এবং এখানে একটা ডিকার্বক্সিলেশন হলো। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে তোমার একটা কার্বন ডাইঅক্সাইড ব্রেকডাউন হয়ে গেল, মানে একটা কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন হয়ে গেল। আইসোসাইট্রেটের কার্বন নাম্বার রেট থেকে আলফা কিটো গ্লুটারেটের কার্বন নাম্বার হচ্ছে একটা কম। এই একটা কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাওয়ার কারণেই হচ্ছে এইভাবে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যাটা, মানে কার্বনের সংখ্যাটা তোমার নিউট্রালাইজ করা হয়। সো এখানে আমরা একটা রিডিউস এনএডিএইচ পেলাম। তারপর হচ্ছে আলফা কিটো গ্লুটারেট থেকে হচ্ছে যখন আমার সাকসিনাইল কোয়ে হবে, এখানেও তোমার ডিকার্বক্সিলেশন হচ্ছে এবং এখানেও আমরা একটা রিডিউসড এনএডিএইচ পাচ্ছি। তারপর দেখো এই স্টেজে দেখো এখানে একটা জিটিপি প্রডিউস হচ্ছে। সাকসিনাইল কোএনজাইম এ থেকে যখন আমি সাকসিনেট তৈরি করছি তখন আমার একটা জিটিপি, জিটিপিটা আসলে আমাদের এনিম্যাল বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বেশি। হ্যাঁ, জিটিপি। আর এটাকে এই জিটিপি থেকে কিন্তু আবার আলটিমেটলি এটিপি তৈরি হয়, একটা জিটিপি থেকে একটা এটিপি তৈরি হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই সাকসিনেট তৈরি হলো, সাকসিনেট থেকে হবে হচ্ছে ফিউমারেট, সাকসিনেট থেকে ফিউমারেট হবে। এই রিয়াকশনটাকে তোমার সাথে সাথে তোমার একটা রিডিউস এফএডি তোমার প্রডিউস হচ্ছে, এটাও একটা এনার্জি সোর্স, তাই না। তারপর ফিউমারেট থেকে হবে হচ্ছে ম্যালেট, ম্যালেট হচ্ছে গিয়ে তোমার এখানে একটা ওয়াটার অ্যাড হবে, মানে হাইড্রেশন হবে কথা। তারপর ম্যালেট থেকে আবার তোমার অক্সালো অ্যাসিটেট যে হবে, এখানে তোমার একটা এনএডিএইচ রিডিউস এনএডিএইচ ফর্মেশন হলো। সো আমরা যদি পুরো সাইকেলটাকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখি কয়টা এনএডিএইচ রিডিউস এনএডিএইচ তৈরি হলো, একটা, দুইটা, তিনটা, তাই না, তিনটা রিডিউস এনএডিএইচ তৈরি হলো। তার মানে একটা থেকে যদি একটা রিডিউস এনএডিএইচ থেকে আমি তিনটা এটিপি পাবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে বা রেসপিরেটরি চেনে গিয়ে। তার মানে তিনটা রিডিউস এনএডি থেকে আমি পাবো 3 3 আর 9, মানে 9টা এটিপি পেয়ে যাচ্ছে এখান থেকে। তারপর দেখো একটা এটিপি থেকে একটা জিটিপি থেকে একটা এটিপি পাবো, তার মানে 10টা এটিপি হলো। তারপর দেখো রিডিউস এফএডি 10টা কিন্তু আমার হয়েছে, আর একটা রিডিউস এফএডি থেকে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে 2টা এটিপি পাবো, তাহলে আমার হয়ে গেল 12টা। এই টোটাল সাইকেল হিসাব হলো 12টা। তার মানে দেখো একটা এসিটাইল কোয়ে থেকে আমার টোটাল পুরো টিসিএ সাইকেলের মাধ্যমে আমি 12টা এটিপি পাইলাম। এটা একটু মনে রাখবা, এটা একটু পরে যখন আমরা বিটা অক্সিডেশনের সাইকেল হিসাব করব তখন কিন্তু এটা মনে রাখতে হবে। যেমন গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজ থেকে আমি 2টা পাইরুভেট পাইলাম, সাথে সাথে 8টা এটিপি পাইলাম। এখন দেখো 2টা পাইরুভেট কিন্তু 2টা এসিটাইল কোয়ে হলো, তাই না। আমি কিন্তু এখানে একটা এসিটাইল কোয়ে দেখিয়েছি, তার মানে কি একটা এসিটাইল কোয়ে থেকে আমি 12টা এটিপি পাচ্ছি, তার মানে 2টা এসিটাইল কোয়ে থেকে আমি পাচ্ছি 24টা এটিপি। সো টিসিএ সাইকেলে এসে আমি টোটাল এটিপি হচ্ছে আমার টিসিএ সাইকেলের কারণে প্রডিউস হচ্ছে 24 এটিপি। 24, এই যে 24 এটিপি, আর আগে ছিল হচ্ছে 8টা, তাহলে কত হলো, 30টা হচ্ছে তোমার এটিপি তৈরি হলো, তাই না। 24 আর ওখানে হচ্ছে গিয়ে 8, সরি 32টা এটিপি তৈরি হলো। আচ্ছা, এরপর আসি দেখো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এইটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা তোমাদের রিটেনের জন্য আঁকতে হয়, ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসলেই খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে স্বর্ণা? না আপু, কিছুক্ষণ আমি মনে যাবত একটু শোনা যাচ্ছে। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ জি আপু, কিছুক্ষণের হ্যাঁ জন্য, হ্যাঁ, আচ্ছা আচ্ছা অল্প কিছুক্ষণ। আচ্ছা, লাস্ট কতটুকু শুনেছো আমাকে একটু বলো তো। আপু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা স্টার্ট করেছিলেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি আপু, দেখা যাচ্ছে। সরি, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে।
কোনো হ্যাঁ, সমস্যা নেই। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা বলছিলাম যে আমি আসলে ইনজুরির কারণে হচ্ছে স্লাইড গুলো সবগুলো টাইপ করে তৈরি করতে পারি নাই, এবং এই জন্য কিছু ছবি কালেক্টেড। তাই এখানে হচ্ছে 4টা কমপ্লেক্স দেখানো হয়েছে। টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হচ্ছে 5টা কমপ্লেক্স, হ্যাঁ, মডার্ন ল অনুযায়ী। সো আমরা এখানে প্রথমেই তোমরা দেখো, এখানে এটিপি জাস্ট আমি খালি তোমাদের এটা দেখাচ্ছি যে 5টা কমপ্লেক্স দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখো এই যে সাকসিনের থেকে ফিউমারেট একটু আগে কিন্তু আমরা এটা টিসিএ সাইকেলে পেয়েছি। এখানে কি হয়েছিল দেখো, এই যে এফএডিএইচ2 বা রিডিউস এফএডি, এটা কিন্তু সেকেন্ড কমপ্লেক্সের মধ্যে আসছে, এটা একটা ব্যাপার। এখানে কিছু সাইটোক্রোম আছে। মোট কথা এখানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে তোমার এটিপি তৈরি হচ্ছে। একটা এনএডিএইচ, এই যে একটা এনএডিএইচ থেকে বা রিডিউস এনএডিএইচ থেকে তোমার 3টা এটিপি তৈরি হচ্ছে। আর একটা এফএডিএইচ, দেখো দেখো এনএডি এই জায়গাটা আছে, এখানে একটা এটিপি তৈরি হয়। তো এনএডিএইচ থেকে এনএডিএইচ এর পরে জাস্ট একটা এটিপি তৈরি হয়। সো একটা জিনিস চিন্তা করো, যে এফএডিএইচ বা এফএমএন যেটাই বলো, বা এই যে এফএমএন, রিডিউসড এফএমএন বা রিডিউসড এফএডি, একই কথা। যার যে রিডিউসড এফএডি তার কিন্তু সাইকেলটা শুরু হয় এখান থেকে, সো তার একটা এটিপি কম হচ্ছে, এই জন্য এই যে এই কারণে এখানে আগে একটা এটিপি তৈরি হয়ে গেছে। আর যার হচ্ছে রিডিউসড এফএমএন বা রিডিউসড এফএডি, তার সাইকেলটা শুরু হচ্ছে এই জায়গা থেকে, সো তার একটা এটিপি এই জন্য কম। এটাও একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে আসলে এত ডিটেলসে এখানে বলবো না, কারণ সেশনে আমি তোমাদের বলেছিলাম। আর এখানে অক্সিডেশন রিডাকশন বা রিডক্স রিঅ্যাকশনটা হচ্ছে। তো এরপর আসি প্রোটিনে। আমরা জানি মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ট্রান্সঅ্যামাইনেশন এবং হচ্ছে তোমাদের ডিঅ্যামাইনেশন। এই দুইটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট, বলো আর যেভাবেই বলো। তো ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশনের ক্ষেত্রে এটাই বলবো। আরেকটা হচ্ছে ইউরিয়া সাইকেল, এটা ইনশাআল্লাহ বলবো। ট্রান্সঅ্যামাইনেশনের ক্ষেত্রে আমরা জানি এখানে ট্রান্সফার হয় বা অ্যামাইনেশন হচ্ছে এবং ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে, দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এখানে এটা একটা অলরেডি, এখানে একটা কিটো গ্রুপ আছে একটা অ্যামাইনো অ্যাসিডের, আবার এখানে আছে কি দেখো একটা অ্যামাইন গ্রুপ। একটা অ্যামাইন গ্রুপ এবং একটা কিটো গ্রুপ মিলে তোমার হচ্ছে ভিতরে ট্রান্সফরমেশন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, তারা কনভার্সন হচ্ছে। কি কনভার্সন হচ্ছে জানো, যে এই কিটো গ্রুপটার সাথে অ্যামাইন গ্রুপটার ইন্টারচেঞ্জ হবে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ট্রান্সঅ্যামাইনেশন। আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে স্বর্ণা? জি আপু, শোনা যাচ্ছে পারফেক্টলি। একটু আজান হচ্ছে, তো আমরা একটু 90 সেকেন্ডের জন্য। জি আপু, অবশ্যই আপু। আপু কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপু আপনাকে শুনতে পাচ্ছিলাম না। আপু আপনি যদি শুনতে থাকেন তাহলে আপু প্লিজ একটু মাইকটা ঠিক করে নেবেন। আপু সম্ভবত
অডিও ডিসকানেক্ট হয়েছে, আমরা শুনতে পাচ্ছি না আপু। আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আজান হচ্ছে তো ওই জন্য। ও আচ্ছা, জি আপু আমরা শুনতে পাচ্ছি আপু, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার তাহলে শুরু করি। ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশন, হ্যাঁ এখানে হবে কি একটা কিটো অ্যাসিড এবং একটা অ্যামাইনো অ্যাসিড, এটার মধ্যে রিঅ্যাকশন হবে। তারপর কিটো অ্যাসিডের যে তোমার কিটো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইন পার্টটা ছিল এবং কিটো অ্যাসিডের অলরেডি আমরা জানি কিটো অ্যাসিডের যে পার্টটা ছিল, এখানে একটা ইন্টার কনভার্সন হবে। যেমন দেখো অ্যালানিনের সাথে অ্যালানিন আমরা জানি অলরেডি অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? কিটো অ্যাসিড হিসাবে এখানে থাকবে কি আলফা কিটো গ্লুটারেট। এই আলফা কিটো গ্লুটারেট এবং যে অ্যামাইন, হ্যাঁ অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইন, এখানে যে ইন্টার কনভার্সন হওয়ার ফলে কি হবে দেখো, এখানে দেখো রেড মার্ক করা আছে। এই যে অক্সিজেনটা ছিল না কিটো গ্লুটারেটের, কিটোন যে গ্রুপটা অক্সিজেন, হ্যাঁ সিও তোমরা ছোটবেলায় পড়ছো অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস 12-এ, হ্যাঁ মানে সেকেন্ড ইয়ারে, যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের কিটোন বডির জন্য বা কিটোনদের জন্য কিন্তু এটা আমাদের ফাংশনাল গ্রুপ, বা বাংলায় কি বলে আমি আসলে মনে নাই, ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, তো এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে গিয়ে তোমার পাইরুভেট, মানে হচ্ছে কি তোমার একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে নিল, এটা যে অ্যামাইন পার্টটা ছিল এই অ্যামাইন পার্টটা কিন্তু এখানে চলে আসলো। মানে মোট কথা ট্রান্সফরমেশনটা হবে বা ট্রান্সফারটা হবে হচ্ছে অ্যামাইন গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, তো এই অ্যালানিন এবং হচ্ছে গিয়ে তোমার আলফা কিটোগ্লুটারেটের রিঅ্যাকশন কি হলো, পাইরুভেট পেলাম আর হচ্ছে গ্লুটামেট পেলাম। মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা কিটো অ্যাসিডের রিঅ্যাকশনে আমরা একটা কারসপন্ডিং অ্যালানিনের কারসপন্ডিং কিটো অ্যাসিড পাবো পাইরুভেট, আর আলফা কিটোগ্লুটারেট কারসপন্ডিং একটা অ্যামাইনো অ্যাসিড পাবো যেটা হচ্ছে তোমার গ্লুটামেট। এবং এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করবে হচ্ছে তোমার অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটার আরেকটা নাম হচ্ছে তোমার এসজিপিটি, সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সফারেজ। হ্যাঁ, এবং এটা কিন্তু তোমরা জানো, তোমরা অলরেডি, যে এটা নন ফাংশনাল একটা প্লাজমা এনজাইম। হ্যাঁ, এবং এটা একটা লিভার ফাংশন টেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট এনজাইম, লিভারের অ্যাক্টিভিটিটা কেমন আছে এটা জানার জন্য। আচ্ছা, যে ডিঅ্যামিনেশনটাকে আরো একটা এক্সাম্পল আমি দিতে চাই। দেখো ট্রান্সঅ্যামিনেশনে কিন্তু অনেক অনেক কিটো অ্যাসিড এখানে পার্টিসিপেট করতে পারে, যেমন অলরেডি আমরা আলফা কিটো গ্লুটারেট দিয়ে এক্সাম্পল দেখেছি। ঠিক তেমনি ভাবে অক্সালো অ্যাসিটেটেড হতে পারে, পাইরুভেট হতে পারে, এরকম অনেক কিটো অ্যাসিডও তোমার হচ্ছে গিয়ে ট্রান্সঅ্যামিনেশনে পার্টিসিপেট করতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল ছিল যে অ্যাসপার্টেটের সাথে যদি তোমার অক্সালো অ্যাসপার্টেটের সাথে যদি তোমার আলফা গ্লুটারেটের হয়, সেক্ষেত্রে তোমার অক্সালো অ্যাসিটেট আর পাইরুভেট পাওয়া যাবে। এটাও একটা রিঅ্যাকশন ছিল। এরপর আসো ডিঅ্যামাইনেশন, এটাকে আমরা বলি অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, কারণ এখানে তোমার অক্সিডেশন হচ্ছে এন্ড এট দ্য সেম টাইম তোমার অ্যামাইন যে পার্টটা ছিল এই অ্যামাইন গ্রুপটাকে আমি রিমুভ করছি, কারণ এই অ্যামাইন গ্রুপটাই হচ্ছে গিয়ে টক্সিক, তাই না? এন্ড এটা হচ্ছে তোমরা জানো এটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এন্ড এখানে কোএনজাইম, হ্যাঁ এখানে একটা এনজাইমের হিসাব আছে, তোমরা যদি দেখো খেয়াল করে, দেখো একটা গ্লুটামিক অ্যাসিড এর সাথে তোমার এক ওয়াটারের রিঅ্যাকশন হচ্ছে। তো এখানে আমি কি পাচ্ছি দেখো, একটা আলফা কিটো গ্লুটারেট অ্যাসিড পাচ্ছি এবং সেই সাথে অ্যামোনিয়া পাচ্ছি। অ্যামোনিয়া মানে অ্যামাইন গ্রুপটাকে আমি ওখান থেকে আলাদা করে আনলাম। আমার যে এই যে আমার যে গ্লুটামিক অ্যাসিডের অ্যামাইন যে টক্সিক গ্রুপটা ছিল এটাকে আমি আলাদা করে অ্যামোনিয়া বানায় নিয়ে আসছি, যাতে করে আমি এটাকে ইউরিয়া সাইকেলের মাধ্যমে বের করে দিতে পারি, আমার শরীরের জন্য ক্ষতিকর, তাই না? তো এটাই হচ্ছে আমার ডিঅ্যামাইনেশন। এন্ড এখানে তোমার এক্সাম্পল যদি বলতে চাই, দেখো গ্লুটামেটের সাথে ইন প্রেজেন্স অফ গ্লুটামেট ডিহাইড্রোজিনেস এনজাইম, আর এখানে কিন্তু আলফা কিটো গ্লুটারেট তৈরি হচ্ছে এবং সেই সাথে তোমার অ্যামোনিয়া রিলিজ হচ্ছে। আবার আর যদি এই রিঅ্যাকশনের ভিতরে দেখো যে আমাদের এনএডিএইচ, একটা রিডিউসড এনএডিএইচ ফর্মেশন হচ্ছে। এই দেখো এখানে একটা এনএডি থেকে তোমার রিডিউস এনএডিএইচ ফর্মেশন হলো, তার মানে কিন্তু আমার এখানে এনার্জি পাচ্ছি আমি, তাই না? 3 এটিপি পাবো আমি এখান থেকে। এটা হচ্ছে গিয়ে তোমার কথা। এরপরে এসো ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি জানো ইউরিয়া সাইকেল একটা ইনফিনিটি স্টার টাইপের কোয়েশ্চেন। তো ইউরিয়া সাইকেলের ক্ষেত্রে যেটা হয়, ইউরিয়া সাইকেলের কিছু পার্ট মাইটোকন্ড্রিয়াতে হয়, কিছু পার্ট সাইটোপ্লাজমে হয়, তোমরা অলরেডি জানো। তো ফার্স্ট দুইটা স্টেপ হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে হয়, কারণ ডিঅ্যামিনেশনটা তোমার মাইটোকন্ড্রিয়াতে হচ্ছিল, তাই না? তো অ্যামোনিয়াটাকে তো আমার মাইটোকন্ড্রিয়াতেই রেখে আসছি, তো ওই মাইটোকন্ড্রিয়ার অ্যামোনিয়াটাকে আমি হচ্ছে গিয়ে একটু প্রসেস করে দেন আমি সাইটোপ্লাজমে নিয়ে আসবো। এন্ড ইনিশিয়েশনটা যেহেতু ডিঅ্যামিনেশনের পরবর্তী ধাপই হচ্ছে তোমার ইউরিয়া সাইকেল,
সেইভাবে সেই ধারাবাহিকতায় তোমার মাইটোকন্ড্রিয়াতে প্রথম 2টা স্টেপ হলো, তারপর ওই অ্যামাইনো অ্যাসিডটাকে একটু প্রসেস করে তোমার সাইট্রোলিন বানিয়ে নিলাম, এবং এই দেখো এখানে সাইট্রোলিন, এই দেখো এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, বুঝতেই পারতেছো দেখে। এবং এখানে তোমার এই দেখো সাইট্রোলিন হবে। এই যে অ্যামোনিয়া ছিল না, এই অ্যামোনিয়া থেকে, এখানে আসলে ছবিটা এত ডিটেলস নাই, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন হবে ইন প্রেজেন্স অফ কার্বোময়েল ফসফেট সিনথেস 1 এনজাইম। হ্যাঁ, তো কার্বোময়েল ফসফেট সিনথেস 1 এনজাইম আর 2 এনজাইম, দুইটা এনজাইম আছে। তো কার্বোময়েল ফসফেট সিনথেস 1 এর মাধ্যমে এখানে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বোময়েল ফসফেট তৈরি করবে, এবং এই স্টেপে হবে কি, দুইটা এটিপি ব্রেকডাউন হয়ে দুইটা এডিপি হবে, মানে দুইটা এটিপি আমি খরচ করে ফেললাম। এই যে কার্বোময়েল ফসফেটটা এখানে তৈরি হলো, কার্বোময়েল ফসফেটটা কি করবে জানো, তোমার যে অর্নিথিন আছে না, অর্নিথিন, এই যে এখানে অর্নিথিন থাকে মাইটোকন্ড্রিয়াতে, এই অর্নিথিনের সাথে রিয়াকশন করবে কার্বোময়েল ফসফেটটা। এই কার্বোময়েল ফসফেট আর অর্নিথিন দুইটা রিয়াকশন করে তোমার ইন প্রেজেন্স অফ অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেস এনজাইম সাইট্রোলিন তৈরি করবে। দেখো এখানে প্রথম স্টেজটা ভালো মতো দেয়া নেই, আমি এটা মুখে বলে দিয়েছি। তারপর কার্বোময়েল ফসফেট আর অর্নিথিন মিলে হলো তোমার সাইট্রোলিন তৈরি করলো। এই সাইট্রোলিনটাই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসতে পারে। মনে রাখবা সি ফর সাইট্রোলিন, সি ফর সাইটোপ্লাজম। সি যেহেতু ওর নামে আছে, তো ও মাইটোকন্ড্রিয়া থাকতে চাবে না, ও বলবে আমাকে সাইটোপ্লাজমে এনে দাও। তাই ওর আবদার রক্ষা করার কারণে ওকে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসবে। তো সাইটোপ্লাজমে যখন আসলো, সাইটোপ্লাজমে এসে ও কি হবে, আর্জিনোসাক্সিনেট, আর্জিনোসাক্সিনেটে কনভার্ট হবে। অ্যান্ড আর্জিনোসাক্সিনেটে কনভার্ট হওয়ার সময় হবে কি, একটা এটিপি খরচ হয়ে যাবে। এবং আসলে এখানে একটা এটিপি খরচ হয় না, হ্যাঁ, এটিপি থেকে নর্মালি এডিপি যদি হয় তখন আমরা বলবো একটা এটিপি খরচ হয়েছে। কিন্তু এটিপি থেকে যখন এএমপি হবে, মানে এটিপি থেকে এডিপি হবে, ওই এডিপি থেকে এএমপি হবে, তার মানে হিসাবে তোমার দুইটা ফসফেট, মানে পাইরোফসফেট আমি এখানে ইউজ আপ করলাম। পাইরোফসফেট বন্ডের এনার্জি অনেক বেশি, তোমরা জানো। তো দুইটা মানে ফসফেট বন্ড, মানে পাইরোফসফেট বন্ড এখানে ইউজ আপ হলো, তার মানে দুইটা এটিপি এখানে খরচ হলো আসলে, ওইভাবে বলতে গেলে। সো এই যে আর্জিনোসাক্সিনেট হলো, এই আর্জিনোসাক্সিনেট থেকে তোমার ফিউমারেট হবে। সরি, আর্জিনোসাক্সিনেট থেকে আরেকটা আছে, আর্জিনোসাক্সিনেট থেকে তোমার হচ্ছে আর্জিনিন হবে। হ্যাঁ, আর্জিনিন যে হবে, আর্জিনোসাক্সিনেট থেকে আর্জিনিন হওয়ার সময় একটা আমরা বাই প্রোডাক্ট পাবো। হ্যাঁ, এই বাই প্রোডাক্টটা হচ্ছে ফিউমারেট। এই ফিউমারেটটা তোমরা যদি একটু ক্লাসে মনোযোগী হয়ে থাকো তাহলে বুঝবে অলরেডি যে ফিউমারেটটা কিন্তু আমার টিসিএস সাইকেলের একটা ইন্টারমিডিয়েট ছিল। সো এটা টিসিএস সাইকেলে মানে কন্টিনিউ করতে পারবে। তো এই যে আর্জিনিন, ও আর্জিনিন করবে কি, আর্জিনিনটা ইন প্রেজেন্স অফ আর্জিনেস এনজাইম। আর্জিনেস এনজাইম, এই এনজাইমটার নাম হচ্ছে এএসএল, মানে কি জানো, আর্জিনোসাক্সিনেট লাইজ। আর্জিনোসাক্সিনেট, এই যে এখান থেকে আসছে নামটা আর্জিনোসাক্সিনেট। আর যেহেতু আর্জিনোসাক্সিনেটকে ব্রেকডাউন করছে, তাই এটার নাম হচ্ছে লাইজ। ব্রেকডাউন করে আর্জিনিন আর ফিউমারেট করলো, ফিউমারেট তো টিসিএস সাইকেলে গেল। এরপর কি দেখো, আর্জিনোস আর মানে আর্জিনিন থেকে আর্জিনেস এনজাইমের মাধ্যমে তোমাদের পরের স্টেপটা হচ্ছে অর্নিথিন। অর্নিথিন তৈরি হবে। অর্নিথিন সিনথেসিস হওয়ার সময় একটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা ইউরিয়াটা পাবো। তার মানে দেখো, টক্সিক যে অ্যামোনিয়াটা ছিল, সেই টক্সিক অ্যামোনিয়াটাকে আমরা ইউরিয়াতে কনভার্ট করে দিলাম, তাই না? ব্যাপারটা তো তাই হলো যে আমার অ্যামোনিয়া আমার শরীরের জন্য ক্ষতিকর, তাই আমি এটাকে ইউরিয়াতে কনভার্ট করে তারপর এক্সক্রিয়েট করব। তো এরপর সেই যে ইউরিয়াটা তৈরি হলে ইউরিয়া তো এক্সক্রিয়েট হয়ে যাবে। আর যে অর্নিথিনটা আছে না, এই যে অর্নিথিনটা, এই অর্নিথিনটা আবার হচ্ছে গিয়ে শাটলের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে, এবং এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এই সাইকেলটাকে কন্টিনিউ করবে। যেমন টিসিএস সাইকেলে আমার অক্সালো অ্যাসিডেটটা থেকে যায় না, এবং ওই অক্সালো অ্যাসিডেটটা কিন্তু ক্যাটালাইসিস করে, পুরো রিঅ্যাকশনটাকে ক্যাটালিস্ট হিসেবে থেকে যায়। একটা করে অ্যাসিটাইল কয়ে আসে আর হচ্ছে কি সাইকেলে ঢুকে যায় এবং ভ্যানিশ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এখানে তোমার একটা করে অ্যামোনিয়া আসবে, ও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে ইউরিয়া হয়ে যাবে, কিন্তু অর্নিথিন কিন্তু থেকে যাবে। তো এটাই ছিল আমাদের ইউরিয়া সাইকেল। এখানেও একই কথা বলছো, দেখো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোমাইল ফসফেট হলো। এই কার্বোমাইল ফসফেট থেকে আসলে ওই ছবিটা তোমাদের বোঝানোর জন্য আমার কাছে বেশ সুন্দর লেগেছে, আমি ওটাই থেকেই তোমাদের সবকিছু বলেছি। কেউ চাইলে এই ছবিটাও দেখে নিতে পারো, মোটামুটি আসলে একটু শর্টকাট ভাবে দেয়া। তো এখন আসি আমাদের এটাও একটা ইম্পর্টেন্ট, এটা এই পাথওয়েটা হচ্ছে তোমাদের কিটোন বডি সিনথেসিস। হ্যাঁ, মানে কিটোজেনেসিসের একটা পার্ট। কিটোজেনেসিসের ক্ষেত্রে আমরা জানি যে কিটোন বডি সিনথেসিসের সময় আমাদের কি হয়, দুইটা অ্যাসিটাইল কোয়ে, আমাদের শরীরে যে অ্যাসিটাইল কোয়ে আছে, দুইটা অ্যাসিটাইল কোয়ে একসাথে রিঅ্যাক্ট করে ইন প্রেজেন্স অফ থায়োলেস এনজাইম। হ্যাঁ, থায়োলেস এনজাইমের প্রেজেন্সে এটা কি ফর্ম করে, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে।
দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে কি হবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে ইন প্রেজেন্স অফ থায়োলেস এনজাইম। তারপর দেখো অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে ইন প্রেজেন্স অফ হেক্সোস এইচএমজি, হ্যাঁ এইচএমজি কোয়ে সিনথেস যে এনজাইমটা, এইচএমজি কোয়ে সিনথেসের প্রেজেন্সে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সাথে আরেকটা অ্যাসিটাইল কোয়ে এবং ওয়াটার অ্যাড হলো, হ্যাঁ অ্যাড হয়ে কি হলো দেখো এইচএমজি কোয়ে ফর্মেশন করলো। এই এইচএমজি কোয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোয়ে। যারা একটু ভালো করো তাদের ক্ষেত্রে এই নামটা জিজ্ঞাসা করে, অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয়। বিটা মানে কিন্তু দেখবা, বিটা মানে তোমরা বুঝতেই পারতেছো 3 নাম্বার যে এটা ডাবল বন্ডের পরে 3 নাম্বার কার্বন। দেখো ডাবল বন্ডে হচ্ছে কি 1 নাম্বার কার্বন 1 2 3 নাম্বার, দেখো 3 নাম্বার কার্বনে ফাংশনাল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই জন্য এখানে বলা হচ্ছে বিটা হাইড্রোক্সি। আবার দেখো 3 নাম্বার কার্বনেই কিন্তু একটা মিথাইল গ্রুপ আছে, তাই এটাকে বলা হচ্ছে বিটা মিথাইল। এবং গ্লুটারাইল কোএনজাইম এখানে আছে তাই কোয়ে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই জিনিসটা কিন্তু কঠিন না, অনেকে এটাকে অনেক কঠিন মনে করো, ছবিটা দেখলে মনে হয় দেখো কত সহজ। 3 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে তাই বিটা হাইড্রোক্সি, মানে বিটা কার্বনে হাইড্রোক্সি গ্রুপ আছে এবং মিথাইল গ্রুপ আছে তাই হচ্ছে বিটা হাইড্রোক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোয়ে। এরপর আসো এই এইচএমজি কোয়ে, এইচএমজি কোয়ে ইন প্রেজেন্স অফ তোমার এইচএমজি কোয়ে লাইস ব্রেকডাউন হয়ে যাবে, কি এখানে কি পাবো আমি একটা এসিটাইল কোয়ে পেয়ে যাবো এবং অ্যাসিটো অ্যাসিটেট পাবো। হ্যাঁ এই যে অ্যাসিটো অ্যাসিটেট পাইলাম, এই অ্যাসিটো অ্যাসিটেট থেকে আমি তারপর ডিকার্বক্সিলেশন হবে, মানে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে ইন প্রেজেন্স অফ অ্যাসিটো অ্যাসিটেট ডিকার্বক্সিলেস এনজাইম অ্যাসিটোন পাবো। হ্যাঁ যে অ্যাসিটোন পেলাম একপাশে, আবার কি পাইলাম এই অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকেই আমি বিটা হাইড্রোক্সি বিউটাইরেট ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে। ডিহাইড্রোজিনেস এনজাইমটা কখন ইউজ হয় জানো, যখন অক্সিডেশন রিডাকশন হয়। দেখো এখানে রিডিউসড এনএডিটা ব্রেকডাউন হয়ে এনার্জি দিয়েছে, এনএডি তৈরি হয়েছে, এর জন্য আমি এখানে পেয়েছি কি বিটা হাইড্রোক্সি বিউটাইরেট। তো অ্যাসিটোন অ্যাসিটেট বিটা হাইড্রোক্সি বিউটাইরেট এই তিনটা কিন্তু আমাদের কিটোন বডি, তোমরা অলরেডি জানো, একটা প্রাইমারি আর বাকি দুটো হচ্ছে সেকেন্ডারি। তো এটা ছিল আমাদের কিটোন বডি, এটাও একটা ইম্পর্টেন্ট স্লাইড ছিল তাই আমি এটা বলেছি, বলার চেষ্টা করেছি তোমাদের। তো এইটা হচ্ছে তোমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই স্লাইডটা একটু কঠিন লাগতে পারে শুরুতে, কিন্তু আমি তোমাদের একটু জাস্ট বলি, এত কিছু তোমাদের লাগবে না। এখানে হচ্ছে কি একটা লং চেন ফ্যাটি অ্যাসিড, বিটা অক্সিডেশন মানে কি, বিটা অক্সিডেশন মানে কি বিটা কার্বন। অলরেডি আমি তোমাদের বলে আসছি বিটা কার্বন মানে হচ্ছে 3 নাম্বার কার্বন, ডাবল বন্ড থেকে কাউন্ট করা শুরু করে ফাংশনাল গ্রুপ যেখানে আছে আর কি, সেখান থেকে কাউন্ট করা শুরু করার পর 3 নাম্বার যে কার্বন ওটা হচ্ছে তোমার বিটা কার্বন। এই বিটা কার্বনে অক্সিডেশন হয় বলেই আমরা এটাকে বলি বিটা অক্সিডেশন। হ্যাঁ এবং বিটা অক্সিডেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসলে ম্যাথস গুলো আমাদের লাগে, এবং এটিপি ক্যালকুলেশন তোমরা যে প্রবলেম গুলো আমাকে বলছো সবগুলোই মূলত এই বিটা অক্সিডেশন থেকেই ছিল। তো আমরা একটু শর্টলি জানবো, জাস্ট তোমরা সাইকেল জানো, প্রথমে একটা লং চেন ফ্যাটি অ্যাসিড থাকে, এই যে লং চেন ফ্যাটি অ্যাসিড, এই লং চেন ফ্যাটি অ্যাসিড থেকে কি হয় ফ্যাটি অ্যাসাইল কোয়ে হয়, এবং এখানে আমার একটা এটিপি ইউজ আপ হয়ে যাচ্ছে, একটা এটিপি ইউজ আপ হয়ে যাচ্ছে মানে এএমপি তৈরি হচ্ছে, একটা এটিপি খরচ হয়ে গেল। এটা একটু ভালো করে দেখো, লং চেন ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে হলো এবং একটা এটিপি আমি খরচ করে ফেললাম। এইটা রিয়াকশন করতে আমার লাগবে থায়োকাইনেজ এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়ন। তো ফ্যাটি অ্যাসাইল কোয়েটা কি হবে, ফ্যাটি অ্যাসাইল কোয়েটা হচ্ছে গিয়ে তোমার কার্নিটিন শাটেল বলে একটা টার্ম আছে। হ্যাঁ এখানে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ একটা এনজাইম, এই এনজাইমের মাধ্যমে এই যে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে না এই পার্টটা হয়েছিল তোমার সাইটোপ্লাজমে, আর বাকি যে টোটাল বাকি যে বিটা অক্সিডেশন পুরোটাই হবে তোমার মাইটোকন্ড্রিয়াতে। এখন তোমরাই কিন্তু জানো, অলরেডি আমি বলছি, দেখো এরকমই আরেকটা পাত্র একটু আগে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে ইউরিয়া সাইকেল, যেটা শুরু হয়েছিল তোমার মাইটোকন্ড্রিয়াতে, শেষ হয়েছিল সাইটোপ্লাজমে। ওই ছবিটা যদি তোমরা একটু মনে রাখো তাইলেই ওটা মনে থাকবে। আর এই ক্ষেত্রে মনে রাখবা যে ইউরিয়া সাইকেলের উল্টাটা হবে হচ্ছে বিটা অক্সিডেশনে, মানে এটা শুরু হবে ফার্স্ট স্টেপটা যে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে যেটা হলো না, এই স্টেপটা হবে তোমার সাইটোপ্লাজমে, তারপর কার্নিটিন শাটেলের মাধ্যমে এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া আসলো। মাইটোকন্ড্রিয়া আসার পর কি হবে, এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে কি হবে, এখানে অক্সিডেশন হবে এবং এখানে এফএডি রিডিউস এফএডিএইচ2 একটা প্রোডাকশন হবে, এবং সেই সাথে তখন কি হবে আমরা এটাকে বলি কি জানো ইনঅয়েল কোয়ে বা আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসাইল কোয়ে, বা দেখো এখানে আরেকটা নাম আছে, যাই হোক এটা একটু কঠিন আমি এটা বলি না, তোমরাও সহজ করে বলবা, ওটাকে আমরা বলি ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে হয় আমাদের ইনঅয়েল কোয়ে, ENOYL ইনঅয়েল কোয়ে বা আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসাইল কোয়ে, সেখানে আমি একটা রিডিউস FADH2 ফর্মেশন হলো। ইনঅয়েল কোয়ে থেকে কি হবে পরের স্টেপে, দেখো পরের স্টেপে হয় বিটা হাইড্রোক্সি ফ্যাটি অ্যাসাইল কোয়ে,
বিটা হাইড্রোক্সি ফ্যাটি অ্যাসিড কোয়ে এটা একটা হাইড্রেশন, মানে এখানে ওয়াটার অ্যাড হচ্ছে, দেখো ওয়াটার অ্যাড হয়ে হাইড্রেশন হলো। বিটা হাইড্রোক্সি এখানেও কিন্তু তোমার কোনো মানে এনার্জি প্রডিউস হলো না। বিটা হাইড্রোক্সি ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে কি হবে, বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়ে, দেখো বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়ে, বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়ে যে তৈরি হলো, বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়ে তৈরি হওয়ার সময় আমার একটা এনএডিএইচ, রিডিউস এনএডিএইচ তৈরি হলো। তাহলে আমি অলরেডি দুইটা দুইটা না, একটা রিডিউস এনএডিএইচ পেলাম, একটা রিডিউস এফডিএইচ পেলাম, অলরেডি পেয়ে গেছি। এই দুইটা, এগুলো হচ্ছে আমার পাওয়া, মানে এনার্জি প্রোডাকশন। তারপর হচ্ছে গিয়ে এই বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে তোমার কি হলো, মানে অ্যাসিটাইল কোয়ে হবে। অ্যাসিটাইল কোয়েটা কখন হবে জানো, এই দেখো এই কার্বনটা, এই লং চেন ফ্যাটি অ্যাসিডটা যদি 16 কার্বনের হতো না, তাহলে 14 কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে যেত, এবং 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে তোমরা জানো 2 কার্বন কম্পাউন্ড, এই 2 কার্বনের একটা অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি। এই সাথে সাথে এই অ্যাসিটাইল কোয়েটা তো তোমরা জানো ক্রেবস সাইকেলে চলে যাচ্ছে, এবং এই যে 14 কার্বন, এই দেখো 14 কার্বন হয়ে গেল না আমার অ্যাসিটাইল কোয়ে, 14 যে কার্বন, এই 14টা কার্বন কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড কোয়ে, এইটা আবার হচ্ছে শুরু থেকে আবার এই, এটাও কিন্তু একটা লং চেইন ফ্যাটি অ্যাসিড, ও আবার বিটা আরেকটা সাইকেল দিবে। তারপর কি হবে, সেখানে কিন্তু 12 কার্বন, সেটা হওয়ার পরে এটা ছিল 16 কার্বন, এখানে 2টা কার্বন দিয়েছি, এখানে 14টা, আবার যখন এটাকে আমি এখানে আনবো 14 কার্বন, তখন কি হবে, এখানে 2টা কার্বন থাকবে, এখানে 12টা কার্বন থাকবে। মোট কথা সাইকেল হবে, এটা যে সাইকেলিক আকারে ঘুরতে থাকবে। একবার, তাহলে একটা জিনিস খেয়াল করো, যে একবার বিটা হাইড্রোক্সিলেশন হওয়া মানে কি, আমি কি পাই, একটা অ্যাসিটাইল কোয়ে পাই, একটা এফএডিএইচ2 বা একটা রিডিউস এফএডিএইচ পাই, একটা রিডিউস এনএডিএইচ পাই। এই জিনিসটা খুব ভালো করে মনে রেখো, একটু পরেই আমরা কিন্তু এনার্জি ক্যালকুলেশনে যাবো ইনশাআল্লাহ। তো আর এরকম ভাবে যেই কয়টা বিটা অক্সিডেশন হবে, ঠিক সেই কয়টা আমি অ্যাসিটাইল কোয়ে পাবো, সেই কয়টা এফএডিএইচ2 পাবো, আর হচ্ছে সেই কয়টা রিডিউস এনএডিএইচ2 পাবো বা রিডিউস এনএডিএইচ পাবো। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে তোমার ইভেন নাম্বারের ক্ষেত্রে। আর অড নাম্বার, যদি এখানে 17 কার্বন থাকতো, লং চেইন ফ্যাটি এখানে যদি 17টা কার্বন থাকতো, তাহলে কি হতো, 17 কার্বনের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। দেখো 17 কার্বনের ক্ষেত্রে এখানে যদি 2টা দেই, এখানে থাকবে হচ্ছে কি, মানে 17 কার্বন দিই, এখানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2টা কার্বন, এখানে থাকবে হচ্ছে 15টা কার্বন। আবার তারপর যদি দিই, এরকম করতে করতে দেখবা লাস্টে এখানে 3টা কার্বন বা 5টা কার্বন থাকবে। যখন দেখবা একটা 5টা কার্বন অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তখন হবে কি, আমার রিঅ্যাকশনটা একটু চেঞ্জ আসবে। মানে আমি এখানে তখন পাবো একটা তোমার প্রোপিওনাইল কোয়ে, একটা অ্যাসিটাইল কোয়ে পাবো এবং একটা প্রোপিওনাইল কোয়ে, মানে যখন লাস্টে এসে কমাইতে কমাইতে সাইকেল কমাতে কমাতে যখন আমার আর 5টা কার্বন থাকবে, তখন আমি একটা অ্যাসিটাইল কোয়ে পাবো আর একটা প্রোপিওনাইল কোয়ে পাবো। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন কম্পাউন্ড আর প্রোপিওনাইল কোয়ে হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, টোটাল 5 কার্বন কম্পাউন্ড। এভাবে পাস্ট হবে। এবং এই যে প্রোপাইনাইল কোয়ে না, প্রোপাইনাইল কোয়ে হচ্ছে কি তোমার সাকসিনাইল কোয়ের মাধ্যমে তোমার টিসিএ সাইকেলে ঢুকবে। এখন তুমি যদি প্রোপাইনাইল কোয়ে থেকে যে সাকসিনাইল কোয়ে হলো না, এখানে আমার একটা এটিপি খরচ হয়ে গেল, এবং সাকসিনাইল কোয়ে টিসিএ সাইকেলে ঢুকলো। সাকসিনাইল কোয়ে থেকে তুমি যদি টিসিএ সাইকেলে হিসাব করো, তাহলে দেখবা 6টা এটিপি তৈরি হচ্ছে। হ্যাঁ, টোটাল 6টা এটিপি তৈরি হচ্ছে। সো হিসাবে তুমি খেয়াল করো যে নর্মালি আমার এটিপি খরচ, যদি খরচের হিসাব দেখি, যে একটা ইভেন নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে একটা এটিপি খরচ হলো, আর হচ্ছে গিয়ে তোমার সরি, এখানে একটা এটিপি খরচ, এখানে একটা এটিপি থেকে তোমার এএমপি হলো, তার মানে 2টা এটিপি খরচ হলো, তাই না? এখানে 2টা এটিপি হিসাবে খরচ হচ্ছে, যেটা অলরেডি আমরা আগে বলছি। 2টা এটিপি যদি হয় একটা ইভেন নাম্বারের ক্ষেত্রে, কিন্তু একটা অড নাম্বারের ক্ষেত্রে কিন্তু যখন এখানে 5 কার্বন চলে আসবে কমতে কমতে, তখন কিন্তু একটা তোমার 2 কার্বন এবং একটা হচ্ছে 3 কার্বন হয়ে গেল, আমরা বলছিলাম। তো 3 কার্বন যখন হবে, সেই 3 কার্বনটাকে আমরা প্রোপিওনাইল কোয়ে বলছিলাম, প্রোপিওনাইল কোয়ে থেকে বলেছিলাম সাকসিনেট হচ্ছে। সো ওইখানে কিন্তু আরেকটা এটিপি খরচ হয়ে গেছিল। তার মানে ইভেন নাম্বার, মানে জোড় নাম্বারে কার্বন যদি আমি থাকে আমার, তাহলে আমার 2টা এটিপি খরচ হবে। যদি বিজোড় সংখ্যক কার্বন থাকে, তাহলে আমার টোটাল 3টা এটিপি খরচ হবে। এটাও একটু মাথায় রেখো, এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। তো চলো আমরা হিসাবে চলে যাই। হিসাবগুলো কোথায় ছিল, হিসাবটা আসলে এখানে দেখা যাচ্ছে না। আমরা ফোন থেকে স্ক্রিন শেয়ার করছি, আমার ফোনে হিসাব এটা করেছিলাম, আসলে স্লাইডটা এখানে পাচ্ছি না।
স্ক্রিনটা মনে রোটেশন অফ করা। স্ক্রিন দেখা যাচ্ছে না স্বর্ণা? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, ইভেন নাম্বারের কার্বনের ক্ষেত্রে কিভাবে হিসাব করবো আর অড নাম্বারের ক্ষেত্রে কিভাবে হিসাব করব। ইভেন নাম্বারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই স্লাইডটা এখানে দেখো, যদি আমরা একটা 16 ইভেন নাম্বার মানে কি 16, 18, 20, 22, তা আমরা একটা করতেছি আর বাকিগুলো তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করবা। 16 নম্বর কার্বনটা আমি শুধু দেখাচ্ছি। 16 কার্বনের ক্ষেত্রে কিভাবে হিসাব করব। ইভেন নাম্বারের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কার্বন নাম্বার হচ্ছে n, হ্যাঁ, n ডিভাইডেড বাই 2 মাইনাস 1। মানে একটা ইভেন নাম্বার সংখ্যক ফ্যাটি অ্যাসিড মানে 16 কার্বন ফ্যাটি অ্যাসিড কয়বার বিটা অক্সিডেশন দিবে এই হিসাবটা করার জন্য যে ফর্মুলা, এটা হচ্ছে n ডিভাইডেড বাই 2, n বাই 2 মাইনাস 1, মানে 16 ডিভাইডেড বাই 2 মানে 8 মাইনাস 1, মানে তার মানে টোটাল 7 হলো এখানে। মোট কথা 16 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিডের জন্য আমার 7 বার বিটা অক্সিডেশন হবে। একটু আগে আমরা পড়েছি যে যতবার বিটা অক্সিডেশন হয়, হ্যাঁ, ততটা FADH2 হয়, তাই না? এবং ততটাই রিডিউস NADH পাই বা NADH পাচ্ছি। অ্যাসিটাইল কোয়ে হয় কি, যতবার বিটা অক্সিডেশন তার থেকে একটা অ্যাসিটাইল কোয়ে বেশি হবে, কারণ লাস্ট যে বিটা অক্সিডেশন হবে সেখানে কিন্তু আমি দুইটা পাবো, তাই না? সো এই জিনিসটা হচ্ছে অনেকটা ইউনিভার্সাল, যে যে কয়বার বিটা অক্সিডেশন হবে সেই তার থেকে একটা বেশি সংখ্যক অ্যাসিটাইল কোয়ে পাবো, তার সেই সম সংখ্যক পাবো হচ্ছে FADH2, আর সেই সম সংখ্যক NADH পাবো। সো যেহেতু 7 বার বিটা অক্সিডেশন হচ্ছে এখানে, তাইলে আমি 7টা FADH2 পাবো, 7টা NAD পাবো এবং 8টা অ্যাসিটাইল কোয়ে পাবো। এখন আমরা অ্যাসিটাইল কোয়ে মানে TCS সাইকেলে বলে আসছিলাম একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা ATP পাই, তাই না? তাহলে 8টা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কয়টা পাবো? দেখো এখানে গুণ করে দিয়েছি, 12 গুণ 8 মানে 96টা ATP পাবো। আবার 7টা FADH2 থেকে আমি কয়টা ATP পাবো? একটা FADH2 থেকে পাই 2টা ATP, তো 7টা FADH2 থেকে পাই আমি 14টা ATP। আবার এখানে পরেরটা দেখো 7টা NADH2, তাই না? 7টা NAD, একটা NAD থেকে আমি পাই 3টা ATP ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। তো 7টা NAD থেকে আমি পাবো 3 7 21টা ATP। টোটাল যদি আমি যোগ করি, টোটাল এনার্জি প্রোডাকশন হবে 96 প্লাস 14 প্লাস 21, মানে 131টা ATP পাচ্ছি। একটা 16 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার 131টা ATP। এখন এই যে 131টা ATP পেলাম ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে, যে ফার্স্ট স্টেপ ছিল বিটা অক্সিডেশনের, আশা করি তোমাদের মনে আছে, সেখানে কিন্তু আমার দুইটা ATP আমার খরচ হয়ে গেছিল, কারণ একটা ATP থেকে ওখানে AMP পেয়েছিলাম, মানে পাইরোফসফেট বন্ড রিলিজ হয়েছিল। সো দুইটা ATP আমার অলরেডি খরচ হয়ে গেছে, মানে আমার এক্সপেন্ডিচার দুইটা ATP। 100, তোমার কাছে এখন 131 টাকা আছে, তোমার বন্ধু তোমার কাছে 2 টাকা পাইতো, তুমি 131 থেকে 2 টাকা বাদ দিলা বা দুইটা ATP বাদ দিলা, তাহলে তোমার কয়টা নেট প্রোডাকশন হলো? 129টা তোমার নেট প্রোডাকশন হলো। মানে কেউ যদি তোমাকে বলে ক্যালকুলেট দ্য এনার্জি অবটেইনড ফ্রম আ 16 কার্বন ফ্যাটি অ্যাসিড, তাহলে তোমাকে এই প্রসিডিওরে এভাবে লিখতে হবে, বলতে হবে যে 129টা ATP আমি পাবো। কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করে তোমাকে একটু ভালো মার্কস দেওয়ার জন্য, যে ভাইভাতে বেশিরভাগ এই জিনিসটা হয় যে 16 কার্বন ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে তাহলে তুমি কয়টা ATP পাবা। সো যেহেতু ফ্যাটি অ্যাসাইল কোয়ে যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তো তোমাকে আর খরচ করতে হচ্ছে না। মানে তোমাকে যদি একটা বাড়ি বানানোর জন্য তোমার যে কাঁচা মালগুলো লাগবে, যেমন রড লাগে, সিমেন্ট লাগে, তো রড সিমেন্ট যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে রড সিমেন্ট কেনার খরচ তো তোমার লাগতেছে না। মানে আগে যে 2টা ATP খরচ হচ্ছিল, ওই 2টা ATP তোমাকে লাগছে না। তো তোমার 131টা ATP প্রোডাকশন হলো। কিন্তু যদি তোমাকে বলে তোমাকে একটা জায়গা দিলাম, বাড়ি বানাও, তাহলে কিন্তু তোমাকে কাঁচামাল কিনে নিয়ে আসতে হবে, র ম্যাটেরিয়ালস আনতে হবে। সো এই র ম্যাটেরিয়ালস মানে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে, যেটা তোমার প্রথমে সাইটোপ্লাজমে হচ্ছিল, তারপর ওই ফ্যাটি অ্যাসাইল কোয়েটাকে আমার মাইটোকন্ড্রিয়াতে আনতে হলো, তাই না? এই কাজগুলো আমাকে করে নিতে হয়েছে নিজে নিজে, এবং এখানে আমার 2টা ATP খরচ হয়েছিল। সো ফ্যাটি অ্যাসিড বললে হচ্ছে গিয়ে তোমার 2টা ATP ইভেন নাম্বারের ক্ষেত্রে বিয়োগ করতে হবে, আর যদি ফ্যাটি অ্যাসাইল কোয়ে বলে তাহলে তুমি হিসাব করে যে কয়টা পেয়েছো সেই কয়টাই থাকবে। এইটুকু কি ক্লিয়ার স্বর্ণা? এটা কি বুঝতে পেরেছো? বা তোমরা যারা দেখতে পাচ্ছ তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? জি আপু, বুঝতে পেরেছি। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়েছেন, একদম গুণ করে, যোগ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি এবার অড নাম্বারের ক্ষেত্রে কি হবে। অড নাম্বারের যে ফ্যাটি অ্যাসিড আছে, তা যেমন ধরো ওটা ছিল, আচ্ছা আরেকটা কথা একটু বলিনি, যে 16 কার্বনের ক্ষেত্রে যে হিসাবটা হলো না,
18 কার্বনের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে তোমাকে সাইকেল, জাস্ট নাম্বার অফ বিটা অক্সিডেশন সাইকেল কয়টা এটা হিসাব করে নিতে হবে। সেক্ষেত্রে তোমার কি হবে, এন মানে তো তোমার কার্বন সংখ্যা, তাই না? সেখানে হবে 18 ডিভাইডেড বাই 2 মানে 9 মাইনাস 1, মানে সেখানে কিন্তু 8 বার বিটা অক্সিডেশন হবে। আবার যখন 20 কার্বন বিশিষ্ট হবে সেক্ষেত্রে কিন্তু তোমার হবে 9 বার বিটা অক্সিডেশন। জাস্ট সাইকেল যতবার বিটা অক্সিডেশন হচ্ছে সেই অনুযায়ী তোমার অ্যাসিটাইল কোয়ে, FADH2 আর NADH এর নাম্বার চেঞ্জ হবে। বাকি সব ক্যালকুলেশন কিন্তু যোগ গুণ বিয়োগ সব এক থাকবে, মানে 2টা করে তোমার এটিপি প্রোডাকশন মাইনাস করতে হবে লাস্টে এসে। একটা জিনিস মনে রাখতে পারো, অড নাম্বার বা ইভেন নাম্বার কিভাবে মনে রাখবো। এক্সপেন্ডিচার এখানে দেখো, ইভেন নাম্বারের ক্ষেত্রে 2টা এক্সপেন্ডিচার হচ্ছে, 2টা এটিপি। মনে রাখবা 2 কিন্তু একটা ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। তাই জোড় সংখ্যা বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের জন্য লাস্টে 2 বিয়োগ করতে হয়। আর বেজোড় সংখ্যা হচ্ছে 3, তাই বেজোড় সংখ্যা বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সময় ক্যালকুলেট করার লাস্টে এসে 3টা বিয়োগ করতে হয়। এখন আসি অডের ক্ষেত্রে আমি হিসাবটা কিভাবে করব। অডের ক্ষেত্রে একটা সহজ হিসাব হচ্ছে, অডকে যদি আমি ইভানে কনভার্ট করে নিতে পারি তাইলেই কিন্তু আমার হিসাবটা আগের মতো হয়ে যাচ্ছে, তাই না? তাই প্রথমেই নাম্বার অফ বিটা অক্সিডেশন সাইকেলটাকে আমি ক্যালকুলেট করার জন্য করব কি, এখানে করব কি n-1, মানে আমার ধরো 17 কার্বন আছে না, আমি এখানে বলেছি ইন কেস অফ অড নাম্বার অফ ফ্যাটি অ্যাসিড, যেমন সে 17 কার্বন বিশিষ্ট একটা যদি ফ্যাটি অ্যাসিড হয়, তার ক্ষেত্রে আমি করব কি 17-1 মানে n-1 করব। 17-1 কি 16, তাই না? 16 কার্বন, তার মানে টার্ন আমি আগের মতো করে হিসাব করব। 16 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মানে কি 8-1, মানে 7টা সাইকেল হলো। এখানে কিন্তু 7টা সাইকেল হলো। এখন কথা হচ্ছে আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আগে করেছিলাম যে কয়টা সাইকেল তার থেকে একটা বেশি অ্যাসিটাইল কোয়ে পেয়েছিলাম, সেই কত সংখ্যক FADH2 পেয়েছিলাম এবং NAD পেয়েছিলাম। এখানে হবে কি, যেই কয়টা সাইকেল 7 সাইকেল, ফর 7 সাইকেল উই উইল গেট 7 অ্যাসিটাইল কোয়ে, 7 FADH2, 7 NADH। এবং আমরা বলেছি অড নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ একটা প্রোপিওনাইল কোয়ে হবে, সো একটা প্রোপিওনাইল কোয়ে এখানে পাবো। হিসাব করলে কিন্তু একই হচ্ছে, দেখো 7 অ্যাসিটাইল কোয়ে আর প্লাস আরেকটা প্রোপেনাইল কোয়ে, মানে 8টাই কিন্তু হচ্ছে আলটিমেটলি। তো যাই হোক, এভাবে মনে রাখতে পারো, বা আমি যেভাবে বললাম প্রথমে সেটাও বলতে পারো। 7 অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা জানি 7-84টা এটিপি পাবো। একটা প্রোপিওনাইল কোয়ে আমার ক্রেব সাইকেলে গিয়ে আমাকে 6টা এটিপি দিবে, একটা FADH2 2টা দেয়, তো 7টা আমাকে FADH2 আমাকে 14টা এটিপি দিবে, 7টা NADH2 আমাকে 21টা এটিপি দিবে। সো আমি টোটাল যদি যোগ করি তাহলে আমি টোটাল পাবো হচ্ছে 125টা এটিপি। হ্যাঁ, মানে 125টা এটিপি আমি পাইলাম। এখন কথা হচ্ছে আমার নেট এক্সপেন্ডিচার, যেহেতু এটা অড নাম্বার মানে বিজোড়, এখানে কিন্তু 3টা এটিপি এক্সপেন্ডিচার হয়েছিল। আমি প্রোপিওনাইল কোয়ে থেকে যখন সাকসিনাইল কোয়ে করেছিলাম, আমার একটা এটিপি থেকে একটা এটিপি তৈরি হয়েছিল। সো ওই এটিপিটাও আমাকে এখানে যোগ করতে হবে, মানে টোটাল 3টা এটিপি হলো। এই 3টা এটিপি 25 থেকে বাদ দিব, 125 থেকে 3টা বাদ দিলে 122 হয়। এখন দেখো, যদি এটা 19 নাম্বার 19 কার্বন বিশিষ্ট একটা যদি ফ্যাটি অ্যাসিড হতো তাহলে কি হতো, 19-1 করতাম প্রথমে, তাই না? 18 হতো। সো তারপর 18 কার্বনের মতো হিসাবই আসতো, তার নাম্বারটা আমি ওভাবেই ক্যালকুলেট করতাম। এবং এখানে করতাম কি, একটা প্রোপিওনাইল কোয়ে তো থাকবে, তাহলে বাকিগুলাকে আমি যতটা টার্ন ততটা দিয়ে আমি বসিয়ে দিতাম, জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দিই, গুণ করে যোগ করব, এবং লাস্টে এসে কিন্তু 3 থেকে বিয়োগ করতে হবে যেহেতু এটা অড নাম্বার। সো এটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিডের অঙ্ক। আর অনেকে আবার একটা জিনিস করো যে আপু আমাদের মনে থাকে না যে কোনটা কত, অনেকে আবার মুখস্থ করার ক্যাপাসিটি অনেক বেশি, ম্যাথ করার ক্যাপাসিটি একটু কম, বা ইনস্ট্যান্ট ম্যাথ করতে পারে না ভাইবাতে। সো সেক্ষেত্রে বলবো তোমরা তাহলে চার্ট করে মনে রাখতে পারো। অনেকে দেখতাম এভাবে মনে রাখতো, যদিও আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি না। এই জন্য করি না যে আমাদের অনেক কিছু মাথায় রেখে ভাইবা দিতে হয়, তাই না? তো এই যে ডাটা টার্ম, এগুলো যখন আমরা আমাদের মেমোরিতে রাখতে চাই তখন দেখা যায় আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের না পারলে ফেল হবে, এরকম জিনিস আমরা ভুলে যাই। তো তোমাদের যদি মনে হয় যে না আমার ম্যাথস একটু প্রবলেম হয়, আমি একটু নার্ভাস হয়ে যাই, তোমরা চাইলে মনে রাখতে পারো। যেমন একটা 16 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে আমি এনার্জি পাবো 129টা, আবার একটা 16 কার্বন ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে পাবো 31টা, আবার 18 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে আমি পাবো, আমি আসলে এটা দেখে দেখে বলছি, আমার কিন্তু এটা মুখস্থ নাই, আমি মুখস্থ করিনি এটা। 18 কার্বন বিশিষ্ট যদি একটা ফ্যাটি অ্যাসিড কোয়ে পাই তাহলে আমি ওখান থেকে 148টা পাবো। 18 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড থেকে পাবো হচ্ছে 146টা। আবার একটা 20 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে পাবো 165 এটিপি, আর 20 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে পাবো 163 এটিপি, মানে 2টা করে কমবে, যেটা আমি বললাম। এবার সেই অড নাম্বার, একটা 17 কার্বনের জন্য অলরেডি আমরা বলছি যে ফ্যাটি অ্যাসিড কোয়ে হচ্ছে 124 আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে 122।
আবার একটা 19 কার্বনের জন্য হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসাইল কোয়ে হচ্ছে 141টা এটিপি পাবো, আর একটা 19 কার্বন ফ্যাটি অ্যাসিডের জন্য পাবো 139টা এটিপি। একটা 21 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসাইল কোয়ে বিটা অক্সিডেশন করলে আমি পাবো 158 এটিপি। আর যদি একটা 21 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড নেই তাহলে হচ্ছে 156টা এটিপি পাবো। মানে আমি জাস্ট তোমাদের বললাম এই জন্য যে এই কয়টা সংখ্যা আসলে মেনলি জিজ্ঞাসা করে। সো এটা হচ্ছে গিয়ে তোমার রিটেন বা ভাইবার জন্য আসতো, তোমরা চেষ্টা করবা যে এই সবগুলা অঙ্কগুলো করে ফেলার। তো আমরা যেখানে ছিলাম বিটা অক্সিডেশন, এরপর আমাদের আর বেশি কিছু নেই, কিটোজেনেসিস আর কিটোলাইসিস আছে। কিটোজেনেসিস আমরা অলরেডি বলে ফেলেছি, এটা হচ্ছে কিটোলাইসিস বলছি, মানে কিটোন বডি ব্রেকডাউন হচ্ছে। এটা আসলে মাসেল এবং ব্রেন এ ধরনের এক্সট্রা হেপাটিক টিস্যুতে হচ্ছে, কারণ লিভারে যে এনজাইম, এই যে মানে আমাদের যে এখানে যে এনজাইমটা থায়োফোরেস এনজাইমটা হচ্ছে আমাদের লিভারে থাকে না, যার জন্য আমার লিভারে আসলে কিটোন বডিটাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। তো বিটা হাইড্রোক্সি বিউটাইরেট এটা একটা, তোমরা অলরেডি জানো এটা একটা কিটোন বডি। এখান থেকে তোমার কি হয়, এটা একটা বাইডিরেকশনাল রিঅ্যাকশন, ইন প্রেজেন্স অফ বিটা হাইড্রোক্সি বিউটাইরেট ডিহাইড্রোজেনেস অ্যাসিটো অ্যাসিডেট ফর্মেশন হবে। এই অ্যাসিটো অ্যাসিড এটা একটা বাইডিরেকশনাল রিঅ্যাকশন। অ্যাসিটো অ্যাসিডেট থেকে তোমার ইন প্রেজেন্স অফ থায়োফোরেস, যেই থায়োফোরেসটা অনলি এক্সট্রা হেপাটিক টিস্যুতে পাওয়া যায়, সেই থায়োফোরেস এনজাইমের তোমার প্রেজেন্সে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার থায়োফোরেস এনজাইম প্রেজেন্সে অ্যাসিটো অ্যাসিডেটটা অ্যাসিটো অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। তারপর একটা কোএনজাইম তুমি এখানে করে দিবা, অ্যাড করে দিলে থায়োলেসের প্রেজেন্সে তোমার দুইটা অ্যাসিটাইল কোয়ে আসলো। এইভাবেই তোমার কিন্তু আলটিমেটলি তোমার বিটা হাইড্রোক্সিবিউটারেট মানে একটা কিটোন বডি বা অ্যাসিটো অ্যাসিটাইল যেটাই বলো, দুইটাই কিন্তু তোমার কিটোন বডি ব্রেকডাউন হয়ে অ্যাসিটাইল কোয়ে পাওয়া গেল। এবং অলরেডি দেখো এখানে রেড মার্ক করে বলা হয়েছে যে থায়োফোরেসটা কিন্তু এক্সট্রা হেপাটিক টিস্যুতে প্রেজেন্ট থাকে, নট ইন দা লিভার। সো এই প্রসেসটা তোমার লিভারে হবে না, মাসেল ব্রেন এসব জায়গায় হবে। এবং এখানেও তোমার একই কথাই বলা হয়েছে, আসলে এটা এত বেশি ক্লিয়ার না। দেখো এটা কোলেস্টেরল সিনথেসিস, হ্যাঁ এটাও একটা ইম্পর্টেন্স, তোমার মেটাবলিজমের একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং এখান থেকেও আমাদের বেশ কিছু তোমাদের কোয়েশ্চেন হয়, এটা যারা একটু ভালো করো তাদের জন্য আসলে এই পাথওয়েটা আসলে ডিটেলসে লাগবে না, আমি তোমরা ভয় পেও না, এটা জাস্ট খালি রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্টের নামটা জানতে পারলেই খুশি হয়ে যান টিচার। যে আমি একটু বলি, দেখো প্রথমে আমাদের অ্যাসিটাইল কোয়ে থেকে কি হবে, ইন প্রেজেন্স অফ থায়োলেস এনজাইম হবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার এইচএমজি কোয়ে, মানে বিটা মিথাইল বিটা গ্লুটারাইল কোয়ে পাবো। এইচএমজি কোয়ে থেকে আমি ইন প্রেজেন্স অফ এইচএমজি কোয়ে রিডাক্টেস আমি পাবো মেভালোনেট। মেভালোনেট একটা 6 কার্বন কম্পাউন্ড, হ্যাঁ। এবং মেভালোনেটের এখানে আসলে একটু চেঞ্জ আছে, মেভালোনের পরে 4টা স্টেপ হয়। এই 4টা স্টেপে 3টে এটিপি খরচ হয়ে পরে আমরা পাই আইসোপ্রিনয়েড, হ্যাঁ আইসোপ্রিনয়েড পাই, যেটা হচ্ছে একটা 5 কার্বন কম্পাউন্ড। মেভালোনেটের থেকে একটা তোমার কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, তারপর আইসোপ্রিনয়েড পাই। এখানে একটু চেঞ্জ আছে, হ্যাঁ এই তোমরা একটু বলো না, আইসোপ্রিনয়েড পাই। আইসোপ্রিনয়েড হচ্ছে 5 কার্বন। আইসোপ্রিনয়েড 6টা আইসোপ্রিনয়েড ইউনিট একসাথে হয়ে আমরা পাই স্কোয়ালেন, হ্যাঁ এই স্কোয়ালেন পাই। এই স্কোয়ালেনটা হচ্ছে তোমার 30 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড, হ্যাঁ। এবং এই স্কোয়ালেন থেকে আমরা পাই ল্যানোস্টেরল, এটাও 30 কার্বন কম্পাউন্ড। ল্যানোস্টেরল থেকে হয় কি 3টা কার্বন ডিকার্বক্সিলেশন হয়, মানে 3টা কার্বন রিলিজ হওয়ার পরে আমি পাই কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে 27 কার্বন। দেখো 27 কার্বন আর 3 কার্বন কিন্তু 30 কার্বন। সো স্কোয়ালেনের কিন্তু 30 কার্বন ছিল, ল্যানোস্টেরলের 30 কার্বন ছিল। সো এই ছিল আমাদের মোটামুটি তোমার গ্লুকোজ, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের মেকানিজম থেকে শুরু করে এদের ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো। তো আশা করছি ইনশাল্লাহ তোমাদের তেমন মানে কষ্ট হয়নি বুঝতে, আবার হতেও পারে, আমি যেহেতু আসলে অফলাইনে বোঝানো একটু কঠিন, অনলাইনে কম্পারেটিভলি ইজিয়ার। সো তোমাদের কি কোনো প্রশ্ন আছে কারোর, থাকলে বলতে পারো। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আপু বিশেষ করে শেষে যে আপনি কিছু ফর্মুলা দিলেন, এটা আমি পার্সোনালি বললে আমার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ ভাইবার সময় আসলে কাউন্ট করে কয়টা সাইকেল এটা বের করা, আবার কার্বন কিভাবে, মানে এই জিনিসগুলো আসলে অনেক বেশি, তখন আসলে দেখা যায় মেন্টাল সিচুয়েশন এমন থাকে যে আমরা অনেকটাই হড়বড়িয়ে যাই। তো এই ফর্মুলাটা আশা করি আমাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটার জন্য স্পেশালি অনেক বেশি থ্যাংক ইউ। সেই সাথে আজকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়ার জন্য আরো বেশি থ্যাংক ইউ। এই ক্লাসটা আমাদের বোনাস ক্লাস ছিল আমরা জানি, তো এই বোনাস ক্লাসটার জন্য অনেক বেশি বেশি থ্যাংক ইউ।
আর আপু আমরা চাচ্ছি যে আমরা ভবিষ্যতে আপনার আরো ইনশাল্লাহ অনেক ক্লাস পাবো। হয়তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ইনশাল্লাহ আরো ক্লাস আমরা আশা করছি আপু। ইনশাআল্লাহ টিপস এন্ড ট্রিক্স থাকবে ইনশাআল্লাহ একটা তোমাদের জন্য। অবশ্যই। ওটাও তোমাদের জি জন্য একটা বোনাস। জি তোমাদের আপু। সবার অনুরোধের প্রেক্ষিতে যেটাই বলো, তোমরা সবাই অনেক আবদার করেছো, তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব রাখার। জি আপু। তাহলে আপু আমরা সেশনটি শেষ করছি আজকে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু জি আলাইকুম। আপু। জি আপু, দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আজকে এই পর্যায়ে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজ আমাদের মাঝে থাকার জন্য। আমরা জানি আপনারা সবাই আজ অনেক 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 কিছু শিখেছেন এবং অনেক বেশি উপকৃত হয়েছেন, যেমনটা আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম। তো আশা করছি আমাদের ক্লাসগুলো এখানে শেষ হবে না, আরো চলবে, সামনে আমাদের আরো ক্লাস আসবে। তবে আমাদের যে সিরিজটা এখন চলছিল রিভিউ সেশন, এটা কিন্তু শেষেও হইল না শেষ, এরকম একটা বিষয়। তো আমাদের কিন্তু এখন একটা কিছু মানে চমৎকার ক্লাস এখনো রয়ে গেছে, সেগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরই কিন্তু টিপস এন্ড ট্রিক্স এর ক্লাস রয়েছে। তো আমাদের আজকে ক্লাসটি যেমন আপনারা পেলেন আমাদের এক্সিস মেডিকেল স্কুল পেজে এবং গ্রুপে, সেই সাথে ক্লাসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও। তাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন, সবার সাথে শেয়ার করুন। পরবর্তী ক্লাসগুলোর জন্য পেজে এবং গ্রুপে চোখ রাখুন। আশা করবো এই করোনাকালীন সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি পড়াশোনা করবেন, যাতে প্রফে আমরা